সুন্দরপুর নামে ছোট্ট একটি রাজ্য ছিল। আর সে রাজ্যে বাস করত দবির মিয়া নামে এক কাঠুরিয়া। দবির মিয়ার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেশ সুখে তাদের দিন কাটছিল। বউ, ও বউ, কি গো, একটু বাইরে এসো। আমি কাঠ কাটতে চাইতাছি, তুমি পোলাটারে দেখা রাখো। তুমি তো কিছুই খাওনি, কয়টা খেয়ে যাও। না বউ, এখন আর কিছুই খাবো না। আগে কাঠ কেটে বাড়িতে ফিরে আসি, তারপর না হয় খাবো। যাই যাই গিয়ে দুপুরে রান্নাটা করে ফেলি। এই কথা বলে দবির মিয়া কাঠ কাটতে চলে যায় আর রহিমা চলে যায় রান্না করতে। আর ওদিকে সুন্দরপুর রাজ্যের রাজার ধন দৌলতের কোনো অভাব ছিল না, কিন্তু এত কিছু থাকতেও যেন সুখ ছিল না রাজ্যের রাজার। এ কি মহারাজ, আপনি এখানে একা একা বসে আছেন যে, কিছু কি ভাবছেন? তুমি তো সবই জানো রানী। আমার রাজ্যের প্রজারা আমার রাজ্য শাসনের জন্য অনেক খুশি। যদি আমার কোনো বংশধর না আসে, তাহলে আমার এই রাজ্য তো অচল হয়ে পড়বে। সবই আমি বুঝি মহারাজ, আপনার মনের কষ্টটাও আমি বুঝি। আমি আপনাকে একটা সন্তানও দিতে পারলাম না। সন্তানহীন রানী হয়ে আমার যে বড্ড কষ্ট হয় মহারাজ, সবই আমার দোষ। না রানী, এই কথা বলো না। তোমার কোনো দোষ নেই, এটা আমার ভাগ্য। বিধাতা চাইলে একদিন আমাদের সবই হবে। মহারাজ, আমি একটা কথা বলি কি, আপনি আরেকটা বিবাহ করেন। আমি চাই না আমার জন্য আপনি সারা জীবন নিঃসন্তান হয়ে থাকেন। এ কি বলছো কি তুমি? এই কাজ আমি কিছুতেই করতে পারবো না রানী। আমি ঠিকই বলছি মহারাজ, আপনার কষ্ট আমি যে আর চোখে দেখতে পারছি না। আমি তোমাকে বড্ড ভালোবাসি রানী। আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি অন্য কোনো উপায় ঠিকই বের করে নিব, তাও অন্য কোথাও বিবাহ করব না। এই কথা বলে রানী কাঁদতে থাকে। এদিকে দবির মিয়া কাঠ কাটতে গিয়ে হঠাৎ করে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। এই জঙ্গলে আবার কে কান্না করছে? যাই তো, গিয়ে দেখি। দবির মিয়া এগিয়ে গিয়ে দেখে যে জঙ্গলের ধারে ছোট্ট একটা মেয়ে বসে কান্না করছে। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? এই জলাশয়ে আমার একটি নূপুর পড়ে গিয়েছে, আর একটি আমার কাছে। আমি এই একটি নূপুর নিয়ে কি করব বলো তো? আমি তো সাঁতারও পারি না যে আমার নূপুরটি খুঁজে বের করব। তুমি কি পারবে আমার নূপুরটিকে খুঁজে এনে দিতে? আমি সাঁতার পারি কমে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার নূপুর খুঁজে এনে দিচ্ছি। এই বলে দবির মিয়া ওই জলাশয়টিতে ঝাঁপ দেয়। এরপর সে নূপুরটি খোঁজার জন্য ডুব দেয়। সে জলাশয়টিতে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে যেন চলে যায় সোনা, হিরে, মুক্ত, জহরতের দেশে। চারিদিকে সোনা, হিরে, মুক্ত যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কি, এ আমি কোথায় আসলাম? আমি তো সামান্য এক জলাশয়ে ডুব দিয়েছিলাম। এখানে তো দেখছি ধন সম্পত্তির ভান্ডার। এত কিছু দেখে দবির মিয়া অনেক অবাক হয়ে যায়, কিন্তু এত কিছুর ভিড়ে দবির মিয়া শুধু সেই মেয়েটার নূপুর খুঁজতে থাকে। ওই তো নূপুরটি পেয়েছি তাহলে। যাই, মেয়েটিকে গিয়ে নূপুরটি দেই। এসব দেখে আর আমার কাজ নাই। আজ তো কাঠ কাটাও হলো না,
বাড়িতে বউ অপেক্ষা করছে। এই কথা বলে দবির মিয়া জলাশয় থেকে উঠে আসে এবং সে দেখতে পায় যে মেয়েটি ওখানে বসেই কান্না করছে। আর কান্না করো না গো মেয়ে, এই তো তোমার নূপুর আমি পেয়েছি, সঙ্গে করে নিয়ে এসেছি। পেয়েছো আমার নূপুর? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা বলে বোঝাতে পারছি না। কিন্তু তুমি জলাশয়ে কি শুধু নূপুরই দেখতে পেয়েছো, আর কিছু পেলে না দেখতে? হ্যাঁ গো মেয়ে, সেই কথাই তো বলছি। এই জলাশয়ের নিচে যেন আস্ত একটা ধন সম্পদের প্রাসাদ, কত সোনা হিরে মুক্ত সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে কি বলছো কি তুমি? তুমি এত কিছু দেখে কিছুই নিলে না? চাইলে তো তুমি অনেক স্বর্ণমোহরও আনতে পারতে সেখান থেকে। না গো মেয়ে না, এ কথা বলো না। বিধাতা সবই দেখতে পায়। তাছাড়া আমি তো গিয়েছিলাম তোমার একটা নূপুর খুঁজতে, আর আমি সেটা পেয়েছি আর চলে এসেছি। আর আমি গরিব হলেও আমার কোনো কিছুর উপর লোভ নাই, আর আমার সংসারে সুখেরও কোনো অভাব নেই। এই কথা বলতেই ছোট্ট মেয়েটি এক ডানাওয়ালা পরীতে রূপান্তরিত হয়। এ কি, তুমি কে? এই জঙ্গলের আশেপাশে বহু যুগ ধরে থাকা এক মায়াপরী। আজ পর্যন্ত বহু মানুষের সততার পরীক্ষা নিয়েছি আমি, কিন্তু তোমার মতো এত সৎ সাহসী আমি আগে কখনো দেখিনি। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। তোমাকে আমি তোমার সততার পুরস্কার দিতে চাই। বলো, কি চাও তুমি? না না মায়াপুরী, আমার কিছুই লাগবে না। আমি যে তোমার নূপুর খুঁজে যেতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। আমি জানি তুমি মুখ ফুটে কিছুই চাইবে না। এই নাও, এই সোনার হার। কখনো কোনো বিপদে পড়লে এই হারটি হাতে নিয়ে ডাকবে, তখন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হব। ঠিক আছে মায়াপুরী, তাহলে এখন আমি যাই। এই কথা বলে দবির মিয়া বাড়িতে চলে যায়। আর ওদিকে মহারাজ নানা রাজ্যে বৌদ্ধের খোঁজে লোক পাঠায়, তাতেও কোনো লাভ হয় না। কোনো বৌদ্ধই চিকিৎসা দিতে পারে না রানীর সন্তান হওয়ার। মহারাজ, আমি শুনেছি দূরের রাজ্য অসিনপুরের জঙ্গলে এক দরবেশ বাবা থাকে। তার কাছে গেলে কোনো সমাধান পেতে পারেন। শুনেছি তার নাকি অনেক ক্ষমতা। এ কথা তুমি আগে বলনি কেন? আমি আজই রওনা দেব অচিনপুরের উদ্দেশ্যে। বন্ধুরা, মহারাজ কি সত্যি সেই সাধু বাবা দেখা করতে পারবে? সত্যি কি মহারানী মা হতে পারবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।